শুভ সকাল। নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ফিন্যান্সের নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। তো আমরা গত ২টা ক্লাসে আমরা ফিন্যান্সের ধারণা বা অর্থায়নের ধারণা পড়েছি এবং অর্থায়নের ক্রমবিকাশ। কিভাবে অর্থায়ন ওই ১৯৩০-এর আগে থেকে আজকে পর্যন্ত তার যেই বিকাশ হয়েছে বা কিভাবে চেঞ্জেস গুলা হইছে, সেই চেঞ্জেস গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বেসিক্যালি থার্ড লেকচারটা নিব, এই চ্যাপ্টারের উপরে থার্ড লেকচার। তো আজকের লেকচারে আমরা মূলত অর্থায়নের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা শুরু করব। অর্থায়নকে মূলত আমরা আমাদের বইয়ের থেকে যদি দেখি, বই অনুযায়ী আমরা ৬টা ভাগে ভাগ করতে পারি। আজকে আমি 4টা ভাগ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। মূলত আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 6 এবং পৃষ্ঠা নাম্বার 7-এর আলোচনা হবে আজকে। তো এটা নিয়েই বেশ কিছু কথা বলবো। তো অর্থায়নের শ্রেণী বিভাগ, আমি যদি আসি শুরু থেকে, তো অর্থায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ক্লাস থেকে আমি বলে আসছি যে আমাদের ফিন্যান্সটা আমাদের রিয়েল লাইফে, ব্যক্তি জীবনেও আমাদের অনেক কাজে ব্যবহৃত হয় এবং আমরা মনের অজান্তেই কিন্তু ইউজ করি, বুঝে হোক না বুঝে হোক অনেক সময় ইউজ করি আমাদের রিয়েল লাইফে চলার জন্য। তো এখন আমরা এই ফিন্যান্সটা যারা পড়তেছি, আমরা ভবিষ্যতে যখন আমরা এটা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করব বা অর্থ কোনো কিছু কিনবো, সেটা আমাদের থিওরিটাকে মাথায় রেখে আমরা করার চেষ্টা করব। তো এর জন্যই ফিন্যান্স শুধুমাত্র বিজনেসের জন্যই যে ইম্পর্টেন্ট তা না, বিজনেস ফিল্ড বাইরে অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানই এককটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা ভিন্ন রূপ। সব অর্গানাইজেশনের জন্য সেম না। কিছু যেমন হসপিটালের জন্য অর্থায়ন যেরকম হবে, একটা মুদি দোকানের অর্থায়ন সেরকম হবে না, একটা রেস্টুরেন্টের অর্থায়ন সেরকম হবে না, একটা বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন সেরকম হবে না, একটা ফ্যাশন হাউস অথবা যে আমরা যে কাপড়ের দোকান তাদের একরকম হবে না, একটা জুয়েলারির একরকম হবে না, এক একটার এক এক রকম। তো এবার আমরা সেই জন্যই অর্থায়নের একটি শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। যদিও আমাদের পাঠ্য বইয়ের মূল বিষয় হচ্ছে কারবারি অর্থায়ন, আমরা মূলত পরের যে চ্যাপ্টারগুলো বা আমরা যতটা আগাবো ততই কিন্তু আমরা বিজনেস ফাইন্যান্স নিয়ে কথা বলবো। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানেও আমরা অর্থায়ন যে ব্যবহার করি, কিভাবে করি, সেটার একটা ছোট ধারণাই আমরা এই অংশটায় আলোচনা করব। তো প্রথমে আসতেছে পারিবারিক অর্থায়ন, আমাদের পরিবার, আমরা যেখানে বসবাস করি, তো এই পরিবারের মধ্যেও আমাদের অর্থায়ন করতে হয়। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে আমাদেরকে পরিবারের আয় উৎস ও পরিমাণ নির্ধারণ করে সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়। মূলত আমাদের বাসার যে আব্বা থাকে বা বাবা থাকে, তার দায়িত্ব হচ্ছে এটা। সে মূলত এই জায়গাটা দেখভাল করেন যে কিভাবে একটা পরিবারের আয়, যে তার আয় কত, বা তার আয় ছাড়া যদি অন্যান্য কারো, অনেকের ফ্যামিলিতে মা আয় করে, অনেকের ভাই বোন থাকে, যদি একান্নবর্তী পরিবার হয় তখন চাচা চাচি থাকে, তো তাদের কিছু ইনকাম থাকে। তো এই আয় উৎসগুলো কি 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 সোর্স থেকে তার আয় হয় এবং কত টাকা আয় হয়, ওই সেই আয়েরটাকেই তারা বেস্ট ইউজ করতে চায়। যতটা সম্ভব বেস্ট ইউজ বা বেস্ট ভাবে ব্যয় করা, যাতে সবাই খুশি হয়, পরিবারে সবাই খুশি থাকে, এটাই মূলত পারিবারিক অর্থায়নের কাজ বা উদ্দেশ্য। পরিবারে প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ব্যয়গুলাই পূরণ করা হয়, তাই না? দেখবে বাসা বাড়িতে মূলত আমরা খাবারের জন্য একটা খরচ তো দিতেই হবে, যারা আমরা ভাড়া থাকি তাদের ভাড়া খরচ দিতেই হবে, এগুলা খরচকে অগ্রাধিকার ভিত্তিতেই দিতে হবে। তারপরে আমাদের যারা আমরা পড়াশোনা করে স্কুল কলেজে, তাদের বেতন দিতেই হবে। তারপরে বাসায় যদি কাজের বুয়া থাকে তাকে পেমেন্ট দিতেই হবে। তো এইগুলা খরচ দিতেই হয়। তারপরে পানির বিল, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, এগুলা দিতেই হবে, এগুলা থেকে মাফ নাই। তো তারপরে আমাকে চিন্তা করতে হবে যে আমি পোশাক কিনবো কি কিনবো না, এ মাসে আমার পোশাক কেনা সম্ভব কিনা। দেন আমরা চিন্তা করব যে আমার
কখন আমরা ফাস্ট ফুড খাইতে রেস্টুরেন্টে খাইতে যাব কিনা। তো এইগুলা কিন্তু বাসার যে মুরব্বি থাকে সে এটাকে চিন্তা করে। মেইন খরচগুলা তাকে আগে চিন্তা করে নিতে হয় যে এগুলা করতেই হবে। যেগুলা সে না করে পারবেই না। সেগুলা আগে চিন্তা করে নেয়। তা ওইগুলা পূরণ করে আস্তে, আস্তে যেগুলা কম গুরুত্বপূর্ণ না করলেও হবে সেগুলা করে। তো পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয়, যদি আমার ৳১০,০০০ খরচ কিন্তু বাসার ইনকাম ৳৮,০০০, তখন আমরা কি করি? আমাদের বিভিন্ন আত্মীয়স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু-বান্ধবের থেকে অর্থ ঋণ হিসাবে নেওয়া যায়। এক্ষেত্রে আমরা অনেক সময় বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের কাছে বলতে পারি যে, "ভাই আমাকে কিছু টাকা সাময়িক সময়ের জন্য ধার দাও বা ঋণ দাও।" নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখেই আমাকে ব্যয়গুলো নির্ধারণ করতে হবে। যার মাসে ৳১,০০,০০০ ইনকাম সে যেই ধরনের খাবার খাবে, নিশ্চয়ই যার মাসে ৳১০,০০০ ইনকাম সে সেই ধরনের খাবার খাবে না। সে সেই ধরনের পোশাক পরবে না। তো আয়ের সাথে আমার ব্যয়ের কিন্তু একটা সঙ্গতি থাকতে হবে। আমরা বিভিন্ন স্থায়ী সম্পদ আমাদের ঘরের জন্যও কিনি, টিভি, ফ্রিজ, গাড়ি ইত্যাদি। গৃহ নির্মাণের জন্য আমরা অর্থ অনেক সময় ব্যাংক থেকে নিতে পারি। ব্যাংক থেকে আমরা বললাম যে, "ভাই আমাকে ৳১০,০০০ ঋণ দেন বা ৳২,০০,০০০ ঋণ দেন।" অথবা আমি ফ্রিজ কিনতে হবে। লোনে আমরা ফ্রিজ কিনতে পারি। লোন নিয়ে লোকে গাড়ি কিনে। বাড়ি নির্মাণ করি অনেক সময় লোন নিয়ে। কিন্তু সংগৃহীত তহবিল সীমাবদ্ধ হলে আমাকে সেটা উপযুক্ত ব্যবহার করতে হবে। এমন হলো যে না, ব্যাংক আমাকে ৳৫,০০,০০০ র বেশি দিবেই না। সেক্ষেত্রে আমাকে গাড়ি কিনি, ফ্রিজ কিনি, যেটাই কিনি আমাকে ওই ৳৫,০০,০০০ র মধ্যে সীমাবদ্ধতাটা মেইনটেইন করেই চলতে হবে। কিন্তু আমরা রিয়াল লাইফ এ কিন্তু করতেছি। হয়তোবা অনেকে আমরা ফিন্যান্স পড়ে করতেছি, অনেকে আমরা পড়ে করতেছি না। অথবা না পড়েও অনেকে করে যাচ্ছি। রাইট? তো যদি পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হয়, তবে সেটা ভবিষ্যতে ব্যবহারের জন্য আমরা সঞ্চয় করে রাখতে পারি। অর্থাৎ আমরা যে পরিবারের জন্য হয়তোবা লোন নিলাম ব্যাংকের থেকে, তো সব টাকা খরচ হলো না। ধর ৳৫,০০,০০০ লোন নিলাম, ৳৪,০০,০০০ খরচ হলো। তো এই ৳১,০০,০০০ আমি কি ব্যাংকে ফেরত দিব? না, ব্যাংক তো বলছে ২ বছর পর বা ১ বছর পর ফেরত দেওয়ার জন্য। তো আমি এই ৳১,০০,০০০ জমায় রাখতে পারি ভবিষ্যতে আমার জন্য। ঠিক আছে? ব্যাংকে আমি গিয়ে বলব না যে, "ভাই আমাকে ৳৪,০০,০০০ লাগছে, ৳১,০০,০০০ নিয়ে নেন এখনই।" তা কিন্তু হয় না। তো আমাকেই আমার কাছে রাইখা দিব। সময় মতো যায়া আমি ব্যাংকে শোধ করব। তো ওইটা আমি সঞ্চয় হিসাবে রাখতে পারি। পারিবারিক অর্থায়ন। তো আমরা যদি একটু দেখি পারিবারিক আয়ের উৎসগুলা, যেমন কৃষি থেকে আমাদের আয় হয়। কৃষক পরিবার যারা, তারা কৃষি থেকে আয় করে। চাকরি করে আয় করা যায়, মূলত ব্যবসা করে আয় করা যায়। ব্যয় আমরা এই যে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করি, আসবাবপত্র কিনতে পারি। তারপরে ইলেকট্রনিক্স আইটেম আমরা সাধারণত কিনি ফ্যামিলির জন্য। এছাড়া আমাদের মূলত একটা খরচ থেকে যায় বাজার খরচ। এছাড়া আমাদের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, হসপিটালের একটা খরচ থেকে যায়। ডাক্তারের খরচ থেকে যায়। বাচ্চা থাকলে স্কুল খরচ, কলেজ খরচ এগুলা থেকে যায়। মূলত এখানে আমি কিছু এক্সাম্পল দিছি। কিছু আয়ের এক্সাম্পল, কিছু ব্যয়ের এক্সাম্পল। দেন আমরা দেখব সরকারি অর্থায়ন, অর্থাৎ গভর্নমেন্ট কিভাবে টাকা সংগ্রহ করে। প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে, যে অর্থ মন্ত্রণালয় আছে আমাদের। একটি সরকার প্রেক্ষাপট তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণের হবে এবং কোন কোন খাত থেকে উৎস থেকে সংগ্রহ হবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। অর্থাৎ গভর্নমেন্টকে বিভিন্ন জায়গায় খরচ করতে হয় আমাদের জন্য। রাস্তাঘাট তৈরি করতে হয়, ব্রিজ তৈরি করতে হয়, সেতু তৈরি করতে হয়, রেল লাইন তৈরি করতে হয়, বিভিন্ন সরকারি হসপিটাল বানাইতে হয়, বিশ্ববিদ্যালয় বানাইতে হয়, কলেজ বানাইতে হয়, খরচ। তো গভর্নমেন্টেরও চিন্তা করতে হবে আমি কোত্থেকে টাকা পাবো। গভর্নমেন্টের ইনকাম সোর্স হচ্ছে মূলত আমরা যে গভর্নমেন্ট ট্যাক্স দেই, আমরা যে ভ্যাট দেই, আমরা যেই বিদেশ থেকে টাকা আনা, এগুলা। তো সরকার দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। তো সরকারের উদ্দেশ্য কিন্তু এই অর্থায়নে দেশের উন্নয়ন। তো এটা একটা ইম্পর্টেন্ট লাইন, যে সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে দেশের সার্বিক উন্নয়ন করা। ঠিক আছে? তো বিভিন্ন খাতে ব্যয় হয়, যেমন আমি বলতেছিলাম রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, আইন শৃঙ্খলা, সামাজিক অবকাঠামো ইত্যাদি। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। গভর্নমেন্ট টাকা আনে কোত্থেকে? আয়কর, আমরা যে গভর্নমেন্টকে ট্যাক্স দেই ইনকামের উপরে। তারপর মূল্য সংযোজন কর, দ্যাট ইজ ভ্যাট। গিফট ট্যাক্স, আমরা গিফট ট্যাক্স দেয় অনেকে। শুল্ক, বিভিন্ন সময় আমরা বাইরে থেকে যারা প্রোডাক্ট বিদেশি আমদানি রপ্তানি বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি তাদেরকে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক দিতে হয়। সঞ্চয়পত্র, বিভিন্ন সরকারি সঞ্চয়পত্র আমরা কিনতে পারি।
প্রাইস বন্ড কিনতে পারি, ট্রেজারি বিল কিনতে পারি ইত্যাদি। তো এখানকার কিছু আইটেম যেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে অনেকগুলো আলোচনা হবে, ট্রেজারি বিল কি, সঞ্চয়পত্র কি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা দেখব। তো সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারিত হয়। তো সরকারি অর্থায়নের জন্য আগে আমাকে ব্যয় নির্ধারণ করতে হবে, কারণ গভর্নমেন্ট কখনোই বলতে পারবে না যে আমি ব্যয় করব না, কারণ তাকে উন্নয়নের জন্য ব্যয় করতেই হবে। তো আগে অন্যান্য অর্থায়নে আগে আয় নির্ধারণ করে, যেমন বাসা বাড়ির পারিবারিক অর্থায়নে আগে আয় কত, আয় বুঝা ব্যয়। বাট গভর্নমেন্ট অর্থায়নের ক্ষেত্রে আগে ব্যয় চিন্তা করতে হবে, ব্যয় নির্ধারণের জন্য সেই অনুযায়ী তাকে তহবিল সংগ্রহ করতে হবে, সেই অনুযায়ী সে ওই যে ভ্যাট ট্যাক্স এগুলা থেকে নিবে। সর্বশেষ না যদি হয়, সব যদি অ্যারেঞ্জ না হয়, তখন বহির্বিশ্ব থেকে সাহায্য নিবে। তো এই যে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ। ইম্পর্টেন্ট লাইন, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সমাজ কল্যাণ। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়ে থাকে। অন্যান্য যতগুলা অর্থায়ন দেখবো আমরা বিজনেসের, সেগুলা লাভজনক, বাট সরকারিটা লাভজনক না, সেটা সমাজের কল্যাণের জন্য। সরকারি অর্থায়নের ব্যয় আয় অপেক্ষা বেশি হতে পারে, অন্যান্য অর্থায়নে সেটা হবে না। ব্যয় আয় অপেক্ষা বেশি হইতে পারবে না। সরকারি পারিবারিক অর্থায়নের ক্ষেত্রেও আমার বেশি হইলেও হয়তো 1 মাস 2 মাস বেশি হবে, বাট একটা সময় যায় ওটা কমাইতেই হবে। ঠিক আছে, কারণ সরকারি অর্থায়নে সেটা নাও হতে পারে। সরকারি মালিকানার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান থাকে যা অপেক্ষাকৃত কম লাভজনকও হতে পারে, যেমন বিসিআইসি এর অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলি আছে। বাংলাদেশে একটা আছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এটা এরা বাংলাদেশের যত রাসায়নিক প্রোডাক্ট বা কেমিক্যাল জাতীয় যা তৈরি হয় এদের আন্ডারে। যেমন পদ্মা সেতুর মতো বড় প্রকল্প, বঙ্গবন্ধু সেতুর মতো বড় প্রকল্প, এখানে প্রচুর অর্থের প্রয়োজন যদি সরকার সম্পূর্ণ অর্থ সংস্থান করতে হয়। এই বাজেটটা আমরা কি বলছি? বাজেট আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ভবিষ্যতে আমি কি করব সেটার একটা ধারণা, সাংখ্যিক ধারণা বা সংখ্যাত্মক ধারণাই বাজেট। অনেক সময় সরকার সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত ব্যয়ের জন্য অর্থের সংকটের সৃষ্টি হয়, তখন অনেক সময় সরকার বিভিন্ন উৎস থেকে বৈদেশিক ঋণ নেয়। তখন যখন সংকট দেখা দেয় যে দেশের থেকে আর ইনকাম করা সম্ভব হচ্ছে না, তখন বহির্বিশ্বের কাছে সাহায্য চায়। যেমন আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, এশিয়ার যতগুলো দেশ আছে তাদেরকে সাহায্য করার জন্য এডিবি। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, এরাও অন্যান্য দেশ, সব দেশগুলোকে সাহায্য করে যার যেটুকু দরকার হয়। আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক রাষ্ট্রগুলোর জন্য আছে। তবে ঋণ প্রদানের সময় এইসব প্রতিষ্ঠানগুলি বিভিন্ন শর্ত দিয়ে দেয়। ওরা যখন ঋণ দেয় তখন ওরা কিছু শর্ত দেয়, যেমন দেশের উন্নয়ন ভাবমূর্তি সংরক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক বেশি সুদ চাইতে পারে, অথবা বলতে পারে যে এই সেতুটা আমি বানানোর জন্য টাকা দিব, এই সেতু 10 বছর আমার আন্ডারই থাকবে, আমি যা বলবো তাই হবে। তো এই ধরনের অনেক সময় শর্ত দিয়ে দেয় ওরা। তো এই পরিস্থিতিতে সরকার অন্যান্য উৎস থেকে অর্থ সংস্থান করতে চায়। অপশন না থাকলে সরকারকে তখন সেটাই মেনে নিতে হয়। তো বর্তমানে বিশ্বব্যাপী ও আমাদের দেশের সরকার ও বেসরকারি সহযোগিতায় বৃহৎ প্রকল্পগুলি অর্থায়ন করে থাকে। এই অর্থায়নের জন্য বা এই ধরনের অর্থায়নকে পিপিপি অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয়। সরকারি বেসরকারি অংশীদারিত্ব, অর্থাৎ একটা সরকারি প্রতিষ্ঠান একটা বেসরকারি প্রতিষ্ঠান একসাথে হয়ে যদি কোনো কিছু তৈরি করে, তখন তাকে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রতিষ্ঠান বলবো। যেমন আমাদের যে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারটা, সেটা কিন্তু আমাদের গভর্নমেন্টের সাথে ওরিয়ন কোম্পানি আছে, একটা ওরিয়ন গ্রুপ। ঠিক আছে, ওরা একসাথে মিলছিল। ওরিয়ন গ্রুপ হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা, ব্যক্তি ভিত্তিক, আর গভর্নমেন্ট হচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠান। তো এই সরকারি প্রতিষ্ঠান এবং ওরিয়ন গ্রুপ মিলে আমাদের এই ফ্লাইওভারটা হয়েছে যাত্রাবাড়ি গুলিস্তান। ঠিক আছে, তো এটা কেন করা হয়? অনেক বড় প্রজেক্ট, যে বিদেশ থেকে টাকা আনতে গেলে যেরকম শর্ত দিয়ে দেয় অনেক সময়, যেটা আমাদের জন্য ভালো মনে হয় না, তখন দেশীয় বিভিন্ন বড় কোম্পানিগুলোর সাথে গভর্নমেন্ট যোগাযোগ করে, বলে যে আসো তোমরা, আর আমরা মিলে একটা কিছু করি দেশের উন্নয়নের জন্য। তো এইভাবে করে একটা যখন প্রকল্প তৈরি হয়, তখন সেই প্রকল্পটাকে আমরা বলতেছি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। দেন আমরা একটু দেখব কিছু উদাহরণ সরকারি আয়, সরকারের আয়গুলা। যেমন এই যে রাজস্ব ভবন, এখানে এরা কর আদায় করে। দেন আমাদের আমদানি রপ্তানি শুল্ক, কাস্টম হাউস, আমরা কাস্টমস ওয়ার্ডটা সবাই শুনছি। সঞ্চয়পত্র, আমরা দেখবো অনেকে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনি, অনেকে ডাকঘর থেকে সঞ্চয়পত্র কিনি। এগুলা যখন আমরা কিনি, এই টাকাগুলা গভর্নমেন্ট পায়, গভর্নমেন্টের কাছে টাকাগুলা চলে যায়। ব্যয়ের উৎস হচ্ছে যেমন স্কুল কলেজ নির্মাণ করলো, যেমন এই যে পদ্মা সেতু হচ্ছে, বিভিন্ন রাস্তাঘাট তৈরি হইতেছে, এগুলা সরকারি ব্যয়ের উৎস। তো মূলত এগুলো হচ্ছে আমাদের সরকারি অর্থায়ন। দেন আন্তর্জাতিক অর্থায়ন, বৈদেশিক।
আন্তর্জাতিক অর্থায়ন মূলত আমদানি রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। মানে আমদানি নির্ভর দেশ বলতে বোঝানো হচ্ছে যে বাংলাদেশ বাইরের থেকে বেশি প্রোডাক্ট আনে, বাইরে আমরা বেশি প্রোডাক্ট পাঠাইতে পারি না, অর্থাৎ আমরা বাইরের দেশ থেকে কিনি বেশি, বিক্রি করি কম, কারণ আমাদের অত জিনিসপত্র নাই যে আমরা বাইরের দেশের কাছে বিক্রি করব। মূলত গার্মেন্টস আমরা বিক্রি করতে পারি, কিছু কৃষি জাতীয় পণ্যই বিক্রি করতে পারি। তো প্রতি বছর আমরা বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী, যেমন আমরা মূলত বেশিরভাগ খাবার, পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে, বিভিন্ন আমরা দুধ জাতীয় আইটেমগুলো আসে ইন্ডিয়া থেকে, বিভিন্ন আমাদের অনেক জিনিস আছে যারা বাইরে থেকে খাদ্য সামগ্রী আসে, কাঁচামাল, যেমন র ম্যাটেরিয়াল বাইরের থেকে আসে, মেশিন, কোনো মেশিনই আমরা তৈরি করি না, চায়না থেকে আসে, ঔষধ আমাদের আমদানি করতে হয়, বিদেশি ওষুধ লাগে, পেট্রোলিয়াম অথবা বিভিন্ন ধরনের কেমিক্যাল, এগুলো আমরা আমদানি করি। অপরপক্ষে আমরা মূলত রপ্তানি করি কি, পাট ও পাট জাতীয় দ্রব্য, অর্থাৎ কৃষির মধ্যে এটা তৈরি পোশাক, গার্মেন্টস আইটেম, আর কৃষি জাতীয় দ্রব্য, ধান, পাট, এগুলা, ধান, গম, এগুলা কিছু আমরা রপ্তানি করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা যেমন ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি করতে পারি, অল্প পরিমাণে, খুব বেশি না। তো রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর আমাদের বিরাট অঙ্কের একটি বাণিজ্যিক ঘাটতি থাকে। মানে কি, আমরা বাইরে পাঠাই 100 টাকার জিনিস, বাইরে থেকে কিনি 150 টাকার জিনিস, তাহলে কিনলে আমাকে বাইরে দিতে হইতেছে, আমেরিকাতে ধরো 150 টাকার জিনিস আমি কিনলাম, তার মানে আমেরিকা আমার কাছ থেকে 150 টাকা নিবে, আর আমেরিকায় আমি 100 টাকার জিনিস পাঠালাম, তাহলে অ্যাকচুয়ালি আমার কাছ থেকে বেশি 50 টাকা আমার বেশি দিতে হচ্ছে, লস হচ্ছে 50 টাকা। দ্যাট ইজ বাণিজ্য ঘাটতি। এই ঘাটতি পূরণের জন্য কি হয়, এই যে বৈদেশিক মুদ্রা, আমাদের যারা বাইরে থাকে, বিদেশে অনেকেরই আত্মীয় স্বজন লোকজন থাকতে পারে যে প্রবাসী বাংলাদেশি যারা বাইরে কাজ করে, তারা আমাদেরকে অর্থ পাঠায়। তো এই যে রেমিটেন্স, ইংলিশে আমরা রেমিটেন্স বলি, যারা বাইরে থেকে আমাদের এখানে টাকা পাঠায়, দ্যাট ইজ রেমিটেন্স। আবার উল্টাটাও হয়, রেমিটেন্সে ইনওয়ার্ড রেমিটেন্স, রেমিটেন্স আবার দুই ধরনের আছে, একটা ইনওয়ার্ড রেমিটেন্স, আউটওয়ার্ড রেমিটেন্স। একটা হচ্ছে আমরা যখন ইনওয়ার্ড মানে আমার কাছে আসে, যেমন এই যে আমাদের বাইরের প্রবাসী বাঙালিরা যেটা পাঠায়, দ্যাট ইজ ইনওয়ার্ড রেমিটেন্স, মানে বাইরের দেশের টাকা আমার দেশে আসতেছে। আর আমার দেশেও কিন্তু বহু লোক আছে, বাইরের লোক কাজ করে, যেমন অনেক চীনের লোক, জাপানের লোক, ইন্ডিয়ান লোক আমাদের এখানে বিভিন্ন জায়গায় কাজ করে, তো তারাও কিন্তু তাদের ইনকামটা বিদেশে পাঠায়, মানে তাদের দেশগুলোতে পাঠায়, দ্যাট ইজ আউটওয়ার্ড রেমিটেন্স, আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। তো আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে আমাদের আমদানি রপ্তানি খাতগুলো নিয়েই আলোচনা করা হয়, এবং এই সংক্রান্ত ঘাটতি কিভাবে ব্যবস্থাপনা হবে সেটা নিয়েই আমাদের আন্তর্জাতিক অর্থায়নে আলোচ্য। তো যেমন আমরা আমাদের জন্য যদি চিন্তা করি, আমরা কি কি আমদানি করি, বিভিন্ন মেশিনপত্র, গাড়ি, বাস, এগুলা সবই আমরা আমদানি করি। মেশিনারিজ, খাদ্য সামগ্রী, এটা যেমন দুধ জাতীয়, প্যাকেট জাতীয়, বিস্কিট টিস্কিট, অনেকগুলো আমাদের আমদানি করতে হয়। পেট্রোলিয়াম তেল, এগুলো আমাদের আমদানি করতে হয়। রপ্তানিতে আমাদের তৈরি পোশাক, আমরা এখনো 1 নম্বরে রপ্তানির দিক থেকে কৃষি জাতীয় পণ্য, চিংড়ি, তারপরে কিছু পরিমাণের ইলিশ, তারপরে পাট জাতীয় দ্রব্য, এগুলো হচ্ছে আমাদের রপ্তানি হয়। দেন আমরা আসবো আজকের জন্য লাস্ট টপিক, দ্যাট ইজ অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়ী অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো বিজনেস করার জন্য না, অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠান। সমাজের কিছু কিছু প্রতিষ্ঠান বা সংস্থা যা মানব কল্যাণে বা দারিদ্র বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত, দ্যাট ইজ নট গভর্নমেন্ট। গভর্নমেন্টের বাইরে কোনো ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে থাকে দেশের কল্যাণে, যেমন দাতব্য প্রতিষ্ঠান থাকে না অনেক, যেমন আমাদের স্কুলের থেকে কিছুটা দূরে আমরা একটা পাই, মাওলা বক্স। মাওলা বক্স চোখের চিকিৎসা হয়, তাই না? ওখানে কিন্তু খুব লিমিটেড 20 টাকা 50 টাকা কিন্তু আমরা টিকিট কেটে চোখের ডাক্তার দেখাতে পারি, এটা কিন্তু খুব অল্প টাকায়, তাই না? 20 টাকা 50 টাকা, কিন্তু এটা কিন্তু কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান না, ওটা ব্যক্তি মালিকানা ভাবে সে করে। এতিমখানা, মসজিদ, এরা অমুনাফাভোগী। এ ধরনের প্রতিষ্ঠানগুলি অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে, এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনারও প্রয়োজন পড়ে। তো এই যে তারা, তাদের জন্য কিছু টাকা পয়সা তারাও তো কিছু পায়। এই যে মাওলা বক্স আমি উদাহরণ বলতেছি, তো এই মাওলা বক্সে আমরা যে প্রতিদিন 20 টাকা 30 টাকা করে টিকিট কেটে কেটে ডাক্তার দেখাই, তাদেরও তো একটা ফান্ড হয়, অল্প একটা অ্যামাউন্ট হয়। তো ওই অ্যামাউন্টটা কি তারা আমাদের জন্যই আবার ব্যয় করে, গরিব মানুষকে সাহায্য করে। তো এইগুলা কিভাবে হবে সেইটাও, ব্যবস্থাপনাটাও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অর্থায়নে যে ভূমিকা রাখছে তা হচ্ছে অর্থ ও অর্থ সমতুল্য সম্পদ কোন উৎস থেকে তারা চিহ্নিত করে এবং তার সুষ্ঠুভাবে ব্যবহারে সেবামূলক প্রতিষ্ঠানে অনেক সময় আমরা ফান্ড রেজ করে, যেমন এই যে বন্যার সময় বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠানগুলা বিভিন্ন লোকের কাছ থেকে জামা কাপড়,
টাকা নেয়, তাই না? এদের কাজ কি? এরা টাকা নিয়ে তারা দেখে যে কোথায় আমার সেটা ইনভেস্ট করতে হবে, কার পিছনে বা কোন ধরনের লোকগুলা বন্যায় বেশি আক্রান্ত, কোন অঞ্চলের লোক, সেখানে গিয়ে তারা সেটা ব্যবস্থা করে, বা কি লাগবে তাদের, ঠিক আছে? খাবার ইম্পর্টেন্ট বেশি না ওষুধ ইম্পর্টেন্ট বেশি, কোনটা, এগুলা খুঁজে বের করতে হয়। তো উদাহরণস্বরূপ যদি এখানকার উদাহরণটা দেখি, একটি এতিমখানাকে মুনাফাভোগী প্রতিষ্ঠান বলে, অমুনাফাভোগী বা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়, এটা অমুনাফাভোগী। তবে এটিরও অর্থের প্রয়োজন আছে, তেমন এতিমখানা চলতে গেলে টাকা লাগবে কিছু। তারা বিভিন্ন যারা ওইখানে এতিম ছেলে পেলে তাদেরকে খাওয়া দিতে হয়, পড়াশোনা করাইতে হয়, টাকার প্রয়োজন। তখন তারা কি করে, বিভিন্ন জায়গা থেকে অনুদান নেয়। বিভিন্ন আমরা ব্যক্তিরা আছি যারা টাকা দেই, যে ভাই ঠিক আছে আমি আমার 10,000 টাকা দিলাম। আমরা অনেক সময় একবেলা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দিই, অনেক সময় আমাদের দাদা দাদি নানা নানি যারা মৃত্যুর বার্ষিকীর মধ্যে খাওয়াই এতিমখানায়। তারপরে কেউ এমনিই সাহায্য করতে পারে, খুশি হয়ে সাহায্য করে। আবার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কিছু হেল্প করতে আগায় আসে। তো কোন উৎস থেকে তারা নিবে? তখন এই যে এখানে যারা এতিমখানায় কাজ করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যায়, যে ভাই আমাদেরকে কিছু হেল্প করেন, আমরা এরকম একটা প্রতিষ্ঠান চালাই। তো এই সংগৃহীত অর্থ ব্যয় করে এতিমদের উন্নয়নের জন্য। ফলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উৎস, তাদেরকে চিন্তা করতে হবে যে কোথায় গেলে তারা বেশি টাকা আনতে পারবে। যে একজনের কাছে গেল, বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাছে গেলে বেশ অল্প জায়গায় গেলেই তারা ভালো একটা অ্যামাউন্ট আনতে পারে। আর ছোট ছোট জায়গায় গেলে অনেক জায়গায় ঘুরতে হবে, কেউ দিবে কেউ দিবে না, এরকম একটা ব্যাপার চিন্তা করেই তাদেরকে চিহ্নিত করতে হবে যে কোথায় যাব, এবং তাদের উদ্দেশ্যটাও ঠিক করতে হবে, যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা। যে টাকা আনলাম আয়না ফেলায় রাখলে তো হবে না, তাহলে তো আর কেউ পরে আর টাকা দিবে না। তো তাদেরকে আনতে হবে আয়না, এইগুলাকে ওই যে এতিমদের উন্নয়নের কাজে ব্যয় করতে হবে, তাদেরকে ভালো পড়াশোনা দিতে হবে। তখন আবার পরবর্তীতে যখন আবার ধরো একটা কোনো প্রতিষ্ঠানে যায় বলবে যে ভাই আপনার ওই টাকা দিয়ে আমরা ব্যবহার করে আমার 5টা বাচ্চা হয়তো বা কম্পিউটারে খুব ভালো করছে, তাদের মধ্যে একজন একটা সফটওয়্যার তৈরি করছে, তারা তো কম্পিউটারে ভালো শিখে ফেলছিল, আপনার এই টাকা দিয়ে আমরা কম্পিউটার কিনা তাদেরকে কম্পিউটার শিক্ষা দিতে পারছি। তখন ওই লোকও কিন্তু আনন্দ বোধ করবে, তখন সে আবার ইনভেস্ট করবে। তো এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করতে হয় যারা এই প্রতিষ্ঠানগুলো চালায়। যেমন এই যে গভর্নমেন্টকে বিভিন্ন প্রতিষ্ঠান অনুদান দেয় বিভিন্ন সময়, যে এবার করোনার সময় অনেক প্রতিষ্ঠান গভর্নমেন্টকে সাহায্য করছে, যে যাতে এই গরিব লোকদেরকে সাহায্য করে, তাদের পক্ষে সম্ভব হয় না ছোট পর্যায়ে, তো গভর্নমেন্টের কাছে দিয়ে দেয়। যেমন আমাদের প্রধানমন্ত্রী এই টাকা ধরেন একটা চেক নিতেছে, তো গভর্নমেন্টের কাছে দিয়ে দিল, তো গভর্নমেন্ট সেটাকে ম্যাস অ্যামাউন্টে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল যেটা থাকে সেখান থেকে ত্রাণ আকারে পৌঁছায় দেয়। বিভিন্ন সময় এগুলো অনুদান নিচ্ছে। তারপর এগুলা মসজিদ মন্দির নির্মাণ কাজে এগুলা ব্যবহৃত হয়। মসজিদের বিভিন্ন নির্মাণ, প্রতিদিনের খরচ, মন্দিরের প্রতিদিনের খরচ বা রিনোভেশন, এগুলাতে কিন্তু খরচ হয় কিছু। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। এখন আমরা আজকের আলোচনায় থেকে প্রশ্ন, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি ব্যাখ্যা করব। তো মূল লক্ষ্যটা আমি বলছি, তোমাদের নিজেদের ভাষায় ব্যাখ্যা করবে, অবশ্যই বইয়ের ভাষায় না। এক, দ্বিতীয়ত স্কুল বিতর্কের জন্য কোন ধরনের অর্থ প্রয়োজন, যে স্কুলে একটা ডিবেট হবে, সেখানে আমরা কোন ধরনের অর্থায়ন দেবো, আমরা কি পারিবারিক অর্থায়ন, নাকি সেটা গভর্নমেন্টের সরকারি অর্থায়ন, নাকি সেটা আন্তর্জাতিক, নাকি সেটা অব্যবসায়ী। তো এই অর্থায়নটা লিখতে হবে, এবং কেন তুমি ওটা বললে, ধরো যদি পারিবারিক বলো কেন পারিবারিক বললা, ওইখানে সাপোর্টিং কথা বলতে হবে যে কেন পারিবারিক বলতেছি। যদি অব্যবসায়ী বলো কেন সেটাকে তুমি অব্যবসায়ী বলতেছো, লিখতে হবে। তো সবাই আশা করি ভালো মতো শুনতেছো। আমরা হয়তো বা আরেকটা ক্লাসের পরে আমরা জুম ক্লাস নিব, সেখানে আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। এই আরেকটা ক্লাস হয়ে গেলে হয়তো সেটা মঙ্গলবারে একটা জুম ক্লাস হবে, তার আগে আমি আরেকটা ক্লাস সামনের সপ্তাহে আপলোড করব। এরপরের ক্লাসটা আমরা জুমের মাধ্যমে যতটুকুন আইডিয়া আমাদের আলোচনা হবে ঠিক ততটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো এটা নিয়ে তোমাদের ভয় বা চিন্তার কিছু নাই। জুম ক্লাস যেদিন হবে তার আগে আমি তোমাদেরকে বলে দিব যে কখন কয়টায় জুম ক্লাস হবে, এবং লিঙ্কটাও দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাসগুলো নিয়মিত ফলো করো। আশা করব তোমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বিজনেসের সাবজেক্টগুলোর সাথে ইউজ টু হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।